আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম। এবারও দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ইলিশ। ডাকসু নির্বাচন কাল, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। নির্ভয়ে ভোট দিতে আসবা, তোমাদের জন্য অপেক্ষা করছি, বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নির্বাচন নিয়ে সেনাবাহিনী প্রস্তুত, ইসির নির্দেশনার অপেক্ষায়। পূজায় মদ গাঁজার আসর বসানো যাবে না, সতর্কতা স্বরাষ্ট্র উপদেষ্টার। মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনার বিরুদ্ধে ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবছরও ভারতে ইলিশ মাছ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার ১,২০০ টন ইলিশ মাছ রপ্তানি করবে বাংলাদেশ। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, ১১ সেপ্টেম্বর অফিস চলাকালে হার্ড কপিতে আবেদন করতে পারবেন আগ্রহী রপ্তানিকারকরা। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্স সহ সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে আরও বলা হয়, প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ১২.৫ মার্কিন ডলার বা ১,৫২৫ টাকা নির্ধারণ করেছে সরকার। ইতোমধ্যেই যারা আহ্বান ব্যতি রেখেই আবেদন করেছেন তাদেরকেও নতুনভাবে আবেদন দাখিল করতে হবে। আগামীকাল সকাল ৮টা থেকে শুরু ডাকসু নির্বাচন। আজ সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে। তবে এই নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপির ডিসি অপারেশনস মোল্লা আজাদ হোসেন। তিনি বলেন, আজ ভোর ৬টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। এদিকে আজ রাত ৮:৩০ থেকে ১০ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না বহিরাগতরা। বৈধ পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা। আজ থেকেই ক্যাম্পাসের ৮টি প্রবেশ পথে বসানো হবে চেকপোস্ট। এবারে নির্বাচনে ডাকসুর ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন, ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন, এজিএস পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৬২ নারী প্রার্থীর মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন, এজিএস পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ভোটার ৩৯,৭৭৫ জন, এর মধ্যে ছাত্র ২০,৮৭৩ এবং ছাত্রী ১৮,৯০২ জন। নির্বাচন কেন্দ্রের তথ্য মতে ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোট গ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ৮ ঘন্টা ভোট গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে। বিকাল ৪টার মধ্যে ভোট কেন্দ্রের লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের নির্ভয়ে ভোট দিতে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, ডাকসু তোমরা চেয়েছ, গভীরভাবে প্রত্যাশা করেছ। গণ অভ্যুত্থানের মৌলিক মূল্যবোধগুলোর সঙ্গে এটি সঙ্গতিপূর্ণ। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সমন্বিত একটি প্রাতিষ্ঠানিক ভয়েস তৈরি করার জন্য এটা জরুরি। গুরুত্বপূর্ণ এসব মূল্যবোধ কে তুলে ধরার জন্য তোমাদের অনুষ্ঠান ডাকসু নির্বাচন। নির্ভয়ে তোমরা ভোট দিতে আসবা, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। বিকালে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, সারা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে, তারা শুভকামনা জানাচ্ছে। এখন একটি ভালো নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াকে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে যে কাজ করছে তাতে তোমরা তোমাদের ভূমিকা পালন করবে, সেটাই প্রত্যাশা করছে। অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ভোট কেন্দ্রে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া আছে। তারা নির্ভয়ে এসে ভোট দিতে পারবেন। সারা দেশ তোমাদের উপর বিশ্বাস স্থাপন করেছে, এই বিশ্বাসের প্রতিদান তোমরা দেবে। ভিডিও বার্তা শুরুতেই ডাকসু চালু করতে দীর্ঘদিনের প্রচেষ্টার কথা তুলে ধরে উপাচার্য বলেন, প্রায় ১১ মাসের ব্যাপক প্রস্তুতির পর সব অংশীজনকে সঙ্গে নিয়ে প্রস্তুতির শেষ ভাগে চলে এসেছি। আগামীকাল সেই মাহেন্দ্রক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের বহুল প্রতীক্ষিত নির্বাচন।
সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচন কেন্দ্রিক দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী। তবে এ বিষয়ে সরকার থেকে বার্তা পেলেও এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি। শিগগিরই ইসির নির্দেশনা পাওয়া যাবে বলে আশা করছে সেনা সদর। সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শফিকুল ইসলাম বলেন, কমিশন থেকে আমরা অচিরেই নির্বাচনের নির্দেশনা পাব। সেই নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে কাজ করব। ইতোমধ্যেই আমাদের নিজেদের প্রস্তুতি রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা কেবল সেনাবাহিনীর কাজ নয়, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কোথাও কোথাও কিছুটা সমন্বয়হীনতা দেখা গেছে, যেমন পুলিশ জানে না, সেনাবাহিনী জানে না, তখন কিছুটা দেরি হয়। তবে সেনাবাহিনী মাঠে নামলেই পরিস্থিতি স্বাভাবিক হয়। সারা দেশে ছড়িয়ে পড়া মব পরিস্থিতি সম্পর্কে কর্নেল শফিকুল জানান, সোর্স থেকে তথ্য পেতে দেরি হওয়ায় কখনো কখনো ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে। তবে সেনাবাহিনীর উপস্থিতিতে কখনো মব হতে দেয়া হয়নি। রাজবাড়িতে কবর থেকে লাশ উত্তোলনের ঘটনায় সেনাবাহিনী দেরিতে পৌঁছায়, এই অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পরে সেনাবাহিনী উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মদ গাঁজার আসর বসানো যাবে না বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভার আলোচনা সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, 24 ঘন্টা পূজা মণ্ডপ পর্যবেক্ষণে থাকবে। আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত আনসার নিয়োগ দেওয়া হবে। পূজা উপলক্ষে আশেপাশে যে মেলা বসে সেখানে মদ ও গাঁজার আসর বসে। এবার মেলায় এসব হবে না। গাঁজা ও মদের আসর বসানো যাবে না। তিনি বলেন, এটা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তাদের মধ্যে যারা আমাদের সঙ্গে ছিলেন তারা অঙ্গীকার করেছেন যে এটা খুবই ভালো হবে। আইন শৃঙ্খলা রক্ষার্থে তাদের যে বড় একটা ভূমিকা আছে। 24 ঘন্টা যাতে মণ্ডপ পর্যবেক্ষণে থাকে সেজন্য দিনে 3 জন করে, রাতে 4 জন করে থাকবেন। তারাও 24 ঘন্টা মণ্ডপ পর্যবেক্ষণ করবেন যাতে কোনো ধরনের সমস্যা না হয়। তিনি বলেন, আমরা একটি নতুন অ্যাপ করে দিয়েছি যাতে কোনো ঘটনা ঘটলে এটির মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করতে পারবেন। পাশাপাশি ঘটনার কোনো সত্যতা আছে কিনা সেটাও যাচাই করে দেখা যাবে। তিনি বলেন, বর্ডার এলাকায় পূজা মণ্ডপের দায়িত্ব দেওয়া হবে বিজিবিকে, তবে সারা দেশেই আনসার নিয়োগ দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সারা দেশে প্রায় 33,000 পূজা মণ্ডপ রয়েছে। ঢাকায় একটি লাইন করে প্রতিমা বিসর্জন দিতে হবে। কার পরে কে বিসর্জন দেবে এর ধারাবাহিকতা থাকতে হবে। তিনি বলেন, এবার পূজার আয়োজন কমিটি কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি। গতবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হয়েছিল, এবার আরো শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হবে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চলা মামলায় 39 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার 3 জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন। এর আগে এই মামলায় 35 জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে রাজ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে এই মামলায় প্রসিকিউশনের পক্ষ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী SH তামিম শুনানি করেন। সেই সঙ্গে অপর প্রসিকিউটররা শুনানিতে উপস্থিত ছিলেন। এই মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন, আর রাজ সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পক্ষে ছিলেন আইনজীবী জায়েদ বিন আমজাদ। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এক পর্যায়ে এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজ সাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। এই মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও 2টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে গুম খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অন্য মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়। দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন ছিল আজ এ পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ আমরা আরেকটি আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।